আমি এখন নেচার অফ কেমিক্যাল বন্ডিং নিয়ে আলোচনা করব। নেচার অফ কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে কি কি আছে? প্রথম কথা হচ্ছে এর মধ্যে আছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড, তার মধ্যে হচ্ছে তাদের গঠনগুলো, লুইস ডট গঠন, সব কিছু রয়ে গেছে। তা প্রথম আমি শুরু করব ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রোভ্যালেন্সি। এটা তোমরা মাধ্যমিকে হলেও পড়ে এসছো খানিকটা। তাই বন্ডিংয়ের মূল বিষয়টা কি না, বন্ডগুলো কেন ফরমেশন হয়? সবাইকার তো একটা উদ্দেশ্য থাকে না, প্রত্যেকটা মৌলের পরমাণু তার বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন অ্যাচিভ করতে চায়, রাখতে চায়। দিস ইজ দ্য আলটিমেট গোল অফ ইচ এলিমেন্ট। প্রত্যেকটা মৌলের হচ্ছে গিয়ে এইটাই তোমার প্রাথমিক উদ্দেশ্য। ব্যতিক্রম হাইড্রোজেন, সে তার বাইরের কক্ষে 2টো রাখতে চায়। তা ইলেকট্রোভ্যালেন্সি কি মাধ্যমিকে পড়ে এসছো? যেমন NaCl, NaCl এনে তার বাইরের কক্ষে ইলেকট্রন কটা আছে? 1টা। সে যদি একটা ছেড়ে দিতে পারে তাহলে কি হবে? বাইরের কক্ষে 8টা হয়ে গেল, তাহলে Na+ হয়ে গেল। আর কি? Cl তার বাইরের কক্ষে 7টা আছে, সে একটা নিয়ে নিল, Cl- হয়ে গেল। এদের মধ্যে বন্ডিং যে প্রপার্টি, মানে বন্ডিং যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে কি তড়িৎযোজী। কেন? ভালো করে লক্ষ্য করো। ধরো এখানে হচ্ছে Na+, পরমাণুগুলো কেমন? গোলকের মতো। তাহলে পরমাণু গোলকের মতন সে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ক্যাটায়নে কনভার্ট হয়ে গেল, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পেয়ে গেল। আবার অ্যানায়ন রয়েছে Cl-, সে ইলেকট্রন নিল, দিয়ে নেগেটিভ চার্জ হলো। তাহলে এই চারিদিক দিয়ে ধনাত্মক তড়িৎ বার করছে, আর এই চারিদিক দিয়ে কি করছে? ঋণাত্মক তড়িৎ বার করছে, ঋণাত্মক তড়িৎ বার করছে। তাহলে এই ধনাত্মক তড়িৎ এবং ঋণাত্মক তড়িৎ পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে। তাহলে আকর্ষণ করার মধ্যে এদের মধ্যে যে মানে বন্ডিং প্যাটার্নটা থাকছে, সেটাকে বলা হচ্ছে কি? তড়িৎযোজী বন্ধন, ইলেকট্রোভ্যালেন্সি, তড়িৎযোজী বন্ধন। এখন এ সম্পর্কিত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। প্রথম ক্যারেক্টার হচ্ছে তড়িৎযোজী যোজ্যতার প্রথম ধর্মটা কি না, তড়িৎযোজী বন্ধনের কোনো অভিমুখ নাই, বন্ধনের কোনো অভিমুখ নাই। কিরকম ব্যাপারটা? মানে বন্ধনের অভিমুখ নাই মানে হচ্ছে গিয়ে ক্যাটায়ন মধ্যখানে থাকলেও অ্যানায়ন যে কোনো দিক থেকে আসতে পারে, মানে এটা হচ্ছে ডিরেকশনলেস। আমি বলছি কথাটা আমি কেন বলছি, আসল উদ্দেশ্য হচ্ছে এইটা, ক্যাটায়নই হোক আর অ্যানায়নই হোক, তারা পরমাণু থেকে আয়নগুলো তৈরি হয়েছে। পরমাণু কি গোলকের মতো। তাহলে একটা গোলক সে তার চারিদিক দিয়ে যদি তড়িৎ বার করে, সে ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, তার সেই তড়িৎ প্রশমনের জন্য অ্যানায়ন, সেও গোলক আকৃতি, সে যে কোনো দিক থেকে আসতে পারে। ধরো কাচের গুলি, একটা কাচের গুলির সঙ্গে অন্য একটা কাচের গুলিকে তুমি যদি টাচ করো, একটা বিন্দুর মতন জায়গায় মেলে, সে এদিক দিয়ে এলেও যতটুকু জায়গায় মিলবে, ওদিক দিয়ে এলেও ততটুকু জায়গায় মিলবে, এবং ততটুকু আদান প্রশমিত হবে দুজনের। তার মানে কোন দিক দিয়ে আসলে বেশি আদান প্রশমিত হবে এরকম ব্যাপারটা নেই, যার জন্যেই এদের ক্ষেত্রে বলা হয় তড়িৎযোজী বন্ধনের কোনো অভিমুখ নেই, ডিরেকশনলেস। নেক্সট, তড়িৎযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব উচ্চ। তা সেটা বলার আগে আরেকটা কথা বলে নিই, তড়িৎযোজী যে যৌগগুলোর আণবিক গুরুত্ব কতটা ইউজ না করে আমরা করি কি সংকেত গুরুত্ব। আমি তুল্যাঙ্কভার পড়াতে গিয়ে লবণের ক্ষেত্রে বলেছিলাম সংকেত গুরুত্ব। এইবার এটা আরো ক্লিয়ারলি ব্যাখ্যা করি। সংকেত গুরুত্ব আর আণবিক গুরুত্বের মধ্যে মূল পার্থক্য কোথায়? আণবিক গুরুত্ব মানে হচ্ছে যৌগের একটা অণুর ওজন, একটা কার্বন 12 পরমাণুর ভরের 1/12। তার মানে হচ্ছে যৌগের একটা অণুকে আমি আলাদা করতে পারবো, কিন্তু যদি তড়িৎযোজী যৌগ হয় তার ক্ষেত্রে একটা অণুকে পৃথক করা সম্ভব নয়। লক্ষ্য করো, ধরো আমি বলছি NaCl, তাহলে Na ক্যাটায়ন, গোলকের মতন চারিদিক দিয়ে ধনাত্মক তড়িৎ বার করছে, Cl- অ্যানায়ন, সেও গোলকের মতন। তাহলে এই Na+ এর সমস্ত পজিটিভ চার্জটাকে প্রশমিত করার জন্য
Cl মাইনাস আয়ন আসবে। কতগুলো আসবে না, এর সমস্ত আধানকে প্রশমিত করার জন্য Cl মাইনাস আয়ন আসবে, যদিও প্র্যাকটিক্যালি জানি এটা 6টা আসবে। এবার যখনই এলো Cl মাইনাস এখানে বসলো বাইরে পৃষ্ঠে, তাহলে এইটুকু জায়গায় আধানটা প্রশমিত হলো দুজনের। কিন্তু এই যে Cl মাইনাস যে ঋণাত্মক তড়িৎ বার করছে, সেই ঋণাত্মক তড়িৎ বার করার ফলে কি হচ্ছে না, এ আরো Na প্লাসকে এর বাইরে বসাবে। তার মানে প্রত্যেকটা Na প্লাস আয়ন তার চারিদিকে অনেকগুলো Cl মাইনাস দ্বারা সারাউন্ড, মানে ওটা ঘেরা পড়বে। আবার প্রত্যেকটা ক্লোরাইড আয়ন তার চারিদিকে অনেকগুলো করে কি সোডিয়াম আয়ন দ্বারা পরিবেষ্টিত হবে। তার মানে এইভাবে খেয়াল করে দেখো, তড়িৎযোজী যৌগগুলো এরা কিন্তু কখনোই এদের নির্দিষ্ট গঠন, অণুর গঠন কোথাও গিয়ে শেষ হবে না। ভেবে দেখো, একে ঘিরে ও, ওকে ঘিরে, এইভাবে নন এন্ডিং জাইগেন্টিক একটা স্ট্রাকচার তৈরি করছে, একটা ক্রিস্টাল তৈরি করছে। তাহলে এর মধ্যে থেকে একটা ইনিশিয়াল অণুকে, ধরো এখানেও Cl মাইনাস, এখানেও Cl মাইনাস, এরকম 6টা রয়েছে। তাহলে এর মধ্যে থেকে একটা ইনিশিয়াল অণুকে বার করা কোয়াইট ইম্পসিবল। তাহলে যখন বার করতে পারবো না, তাকে একটা অণুকে তো ওজন করতে পারবো না। যখনই ওজন করতে পারবো না, তখন তার আণবিক গুরুত্বটাও আমি বলতে পারবো না, আণবিক গুরুত্ব আমি বার করতে পারবো না। তখন কি হয়, এদের সংকেত থেকে উপাদান মৌল যেগুলো রয়েছে তাদের পারমাণবিক গুরুত্ব যোগ করে করে বার করতে হয়, যার জন্য সংকেত গুরুত্ব বলা হয়। এই কারণেই আমরা তীব্র তড়িৎযোজী লবণের ক্ষেত্রে শক্তি মাত্রা প্রকাশ করি ফর্মালিটিতে। ফর্মালিটি, তোমরা নর্মালিটি মোলারিটি পড়েছ, ফর্মালিটি। ফর্মালিটি জিনিসটা কি একটু বলে দিই। ফর্মালিটি হচ্ছে মোলারিটির মতনই, যে নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলি দ্রবণে যত গ্রাম সংকেত দ্রাব আছে, 1000 মিলি দ্রবণে যত গ্রাম সংকেত দ্রাব আছে তাকে বলা হচ্ছে তার ফর্মালিটি। যত গ্রাম সংকেত দ্রাব আছে, যদি 2 গ্রাম সংকেত থাকে তাকে সেই দ্রবণের মানে স্ট্রেংথটা বলবো 2F, ফর্মালিটি। এবার দেখো, এরপরের প্রশ্ন হচ্ছে যে তড়িৎযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব উচ্চ হয়। দেখো, গলন অঙ্ক, স্ফুটন অঙ্ক, এই দুই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়। অঙ্ক মানে টেম্পারেচার এখানে। তাহলে আন্তরাণবিক ব্যবধান বাড়াতে গেলে হিট লাগবে, যাদের ক্ষেত্রে হিট বেশি লাগবে তার অঙ্কটা বাড়বে। তাহলে যেখানে অণুগুলো দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় থাকে, just to separate them you need huge amount of energy. That means its melting point or boiling point that gets increased, বাড়বে। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে তো দেখলে যে each cation is being surrounded by a number of anions and each anions are surrounded by a number of cations. That means that will produce unlimited gigantic structure. একটা হচ্ছে গিয়ে দানবাকৃতি তৈরি করে যেখানে গঠনটা শেষ হবে না। তাহলে এই অণুগুলো কীরকমভাবে দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় আছে, খুব ক্লোজলি প্যাকড। তাহলে এই অণুগুলোকে পরস্পরের থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে কী হবে, অনেক বেশি শক্তি লাগবে, যার জন্য এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কগুলো খুব উচ্চ হয়। বেশ, নেক্সট হচ্ছে গিয়ে 4 নম্বর হচ্ছে দ্রাব্যতা। তড়িৎযোজী যৌগগুলো পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এখন এই পোলার দ্রাবক কথাটার মানে কি? পোল মানে কি? মেরু। দেখো, ধরো জল, ধরো এটা জল, জলের অক্সিজেন পরমাণু সে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চেয়ে বেশি। খানিকটা পড়েছো মাধ্যমিকেও, বা তোমাদের নিশ্চিতই পিরিয়ডিক টেবল হয়ে যাবে, বেশি। যার ফলে কি হচ্ছে না, এই বন্ধনে ইলেকট্রন জোরকে টানছে। যখনই টানছে তখন এটা কি ডেল্টা মাইনাস পাচ্ছে, আর এদিকে এটা কি পাবে, ডেল্টা প্লাস পাচ্ছে। ডেল্টা মানে কি,
সম্পূর্ণ ইলেকট্রন জোটটা ওদিকে শিফট করেনি, যায়নি, কিছুটা সরে আছে, থাকার কথা ছিল মধ্যখানে, যার জন্য কিছুটা ঋণাত্মক আধানের সুবিধা পেয়েছে। তাহলে এদিকটা কি হবে, সেম অ্যামাউন্টটা পজিটিভ চার্জ পাবে, ডেল্টা প্লাস। তাহলে বন্ধন ভাঙেনি, বন্ধনের ভেতরেই রয়েছে, সমযোজী বন্ধনের ভেতরেই রয়েছে, কিন্তু তাহলেও কি হয়েছে না একটা অংশ কিছুটা ঋণাত্মক আর একটা অংশ কিছুটা ধনাত্মক আধান লাভ করেছে। তাহলে এই ধরনের অণুকে বলে পোলার অণু। কারণ কি, আধানের মেরুকরণ ঘটেছে, পোল হ্যাজ বিন ডেভেলপড ইন বোথ সাইড, অপোজিট পোল হ্যাজ বিন ডেভেলপড হেয়ার। তাহলে এটাকে বলে পোলার অণু। তো বলছে তড়িৎযোজী যৌগগুলো পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। ফর এক্সাম্পল নুন, NaCl, NaClকে জলে দিলে দ্রবীভূত হয়ে গেল, কিন্তু NaClকে তুমি কেরোসিন দাও, যেটা নন পোলার দ্রাবক, কেরোসিনের মধ্যে কখনো দ্রবীভূত হবে না। কেন? দেখো, বলছে আমি এই তড়িৎযোজী যে দ্রাবটা আমি দ্রাবকের মধ্যে দিয়ে দেব, সঙ্গে সঙ্গে কি হবে না দ্রাবটা ভাঙবে। ধরো A B টাইপের যৌগ ভেঙে করলো কি A+B-। যখনই দ্রাবকে দেব সঙ্গে সঙ্গে ওরা দুটো অপোজিট আয়নে ভেঙে পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, দুটো বিপরীত আয়নে ভেঙে পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। তাই যখন পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, A কে আকর্ষণ করছে, ও কে আকর্ষণ করছে, এর ফলে কি হচ্ছে, কেউ কাউকে দূরে সরে যেতে দিচ্ছে না, আর না যেতে দিলে কি হবে, দ্রবীভূত হবে না। এই সময় করবে কি, জলের মতন যারা হচ্ছে গিয়ে পোলার দ্রাবক, যাদের ডেল্টা প্লাসটা করছে কি টানতে আরম্ভ করছে, আবার কি রয়েছে এর যে ডেল্টা মাইনাস, সে কি করছে, একে টানতে আরম্ভ করছে, আর তার সঙ্গে হচ্ছে কি একে বলা আয়ন জোট, ভেঙে পাশাপাশি দাঁড়িয়ে থাকে, পরস্পরকে আকর্ষণ করে। এর মধ্যে কি জল ঢুকছে, যখনই জল ঢুকছে তখন কি করছে, এরা পরস্পরকে এতটা দূরে সরিয়ে দিচ্ছে, যত এ আকর্ষণও করছে, এও করছে, আর ওরা মাঝখানে ঢুকে আরো সরিয়ে দিচ্ছে। তাহলে আস্তে আস্তে কি হবে, A+ আয়ন B- আয়ন দূরে চলে যাবে, এরা হাইড্রেটেড হয়ে যাবে, এরা দ্রাবক দিয়ে ঘেরা পড়ে যাবে, এও ঘেরা পড়ে যাবে, তাহলে ওদের মধ্যে আর আকর্ষণ বল থাকবে না, তা তখনই সে দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু যদি নন পোলার সলভেন্ট, ধরো কার্বন টেট্রাক্লোরাইড দিয়েছি, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড দিলে এই যে আয়ন জোটটা তৈরি হবে, এই যে A+B- আয়ন জোটটা তৈরি হবে, না হয় এদের মাঝে খানিকটা ঢুকলো, ঠিক কথা, খানিকটা দূরে সরালো, কিন্তু এদিকে টানটা তো নেই, টানটা না থাকার জন্য কি হবে, খুব দ্রুত দূরে সরে যাওয়ার প্রবণতাটাও থাকবে না, যার জন্যই কি হয়ে যাবে না ওই নন পোলার দ্রাবকে এরা দ্রবীভূত হবে না। রাইট? বেশ, দিয়ে বলছে এখানে আরেকটি কথা তোমাকে জানতে হবে। ধরো আমাকে বললো NaCl জলে দ্রবীভূত হয়, কিন্তু NaCl কার্বন টেট্রাক্লোরাইডে বা কেরোসিনে দ্রবীভূত হয় না কেন? তোমাকে আমি কারণটা বললাম, এর সঙ্গে একটা আরেকটি পয়েন্ট যোগ হবে, নতুন একটা টার্ম, যেটাকে বলবো আমি কি, সলভেশন এনার্জি এবং ল্যাটিস এনার্জি, জালিকা শক্তি বা ল্যাটিস এনার্জি। আগে এই কথাটা শোনো, তারপরে সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তিটা বলবো। ল্যাটিস এনার্জিটা কি বলছে, উপাদান আয়ন থেকে গ্যাসীয় অবস্থায় 1 মোল কেলাস তৈরি করার সময় যে পরিমাণ শক্তি ত্যাগ করে, তাহলে উপাদান আয়ন থেকে 1 মোল কেলাস তৈরি করব, তাহলে উপাদান আয়ন থেকে গ্যাসীয় অবস্থায় 1 মোল কেলাস তৈরি করব, 1 মোল কেলাস তৈরি করার সময় যে পরিমাণ শক্তি ত্যাগ করবে সেইটাকে বলা হচ্ছে তার কি, জালিকা শক্তি। ধরো আমি বলছি Na+ Cl-, দুজনে কি গ্যাসীয় অবস্থায় রয়েছে, আয়নিত অবস্থায় রয়েছে, এখান থেকে 1 মোল কেলাস তৈরি করব, যে এনার্জিটা রিলিজ করবে সেইটাকে বলা হচ্ছে তোমার ল্যাটিস এনার্জি বা জালিকা শক্তি। অথবা উল্টো দিক দিয়ে 1 মোল কেলাসকে উপাদান আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি তোমার দিতে হবে, তারপরে এই 1 মোল NaCl কে ভেঙে উপাদান Na+ এবং Cl-,
Na প্লাস Cl মাইনাস আয়ন হয়ে গেলে ওরা গ্যাসিয়াস ফর্মেই থেকে যাবে। তাহলে 1 মোল NaCl কে ভেঙে তার উপাদান কনস্টিটিউট আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দিতে হবে তাকে বলা হচ্ছে তোমার কি ল্যাটিস এনার্জি। তাহলে এখানে ছাড়ছে বলে মাইনাস, আর এখানে কি হচ্ছে দিচ্ছে বলে প্লাস, কিন্তু মানটা সেম থাকবে। সুতরাং এর কনসেপ্টটা দুভাবেই তোমাকে ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে ল্যাটিস এনার্জি। এই ল্যাটিস এনার্জিটা কিসের কিসের উপর নির্ভর করে একটু খেয়াল করে দেখো। ধরো দুটো বিপরীত আয়ন রয়েছে, ধরো A প্লাস B মাইনাস, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে R। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী মানে ল্যাটিস এনার্জি ইউ বলছে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, জালিকা শক্তি বলছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2। যখন R কনস্ট্যান্ট, মানে দুটো যে বিপরীত আয়ন রয়েছে এই দুটো বিপরীত আয়নের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা যখন স্থির থাকবে তখন দুটো বিপরীত আয়নের যে আধান, সেই আধানের গুণফলের সঙ্গে ল্যাটিস এনার্জি বা জালিকা শক্তি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে হচ্ছে গিয়ে সমানুপাতিক। আধানের পরিমাণ বাড়লে কি জালিকা শক্তির মান বাড়বে। আর কি না ইউ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স when the charge of each ions are fixed। তার মানে আধানের বর্গের ব্যস্তানুপাত। তার মানে আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে তত কি হবে, জালিকা শক্তি কমবে, আর যত দূরত্ব কমবে জালিকা শক্তি কি হবে, বাড়বে। এই হচ্ছে কি তোমার জালিকা শক্তির কনসেপ্ট। এইবার দেখো দ্রাব্যতার সঙ্গে রিলেশনশিপটা কেমন। এখানে আরেকটা টার্ম আমি বলবো, টার্মটা হচ্ছে দ্রাবকায়ন শক্তি, সলভেশন এনার্জি। সলভেশন এনার্জিটা কি না, বলছে 1 মোল দ্রাব কোনো দ্রাবকে দ্রবীভূত হওয়ার সময় যে পরিমাণ শক্তি ত্যাগ করে। তাহলে 1 মোল দ্রাব কোনো দ্রাবকে দ্রবীভূত হওয়ার সময় যে পরিমাণ শক্তি ত্যাগ করবে, তাহলে 1 মোল দ্রাব সম্পূর্ণভাবে কোনো একটা দ্রাবকে দ্রবীভূত হওয়ার সময় যে পরিমাণ শক্তি ত্যাগ করবে তাকে বলবো তার সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। যদি দ্রাবকটা জল হয় তখন তার সলভেশন এনার্জিটাকে বলবো হাইড্রেশন এনার্জি। দ্রাবকটা যদি জল হয় হাইড্রেট, তার ক্ষেত্রে বলবো আমি হাইড্রেশন এনার্জি। দিয়ে বলছে একটা দ্রাবকে দ্রবীভূত হবে তখনই যখন তার সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি তার জালিকা শক্তির চেয়ে বেশি হবে। ধরো আমি তোমাকে বললাম NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু কেরোসিনে দ্রবীভূত হয় না কেন। তুমি পোলার নন পোলার সলভেন্টের কথাটা এখন ছেড়ে দাও, ছোট্ট কথায় উত্তর হবে যে জলে NaCl এর যে হাইড্রেশন এনার্জি, মানে 1 মোল NaCl জলে দ্রবীভূত হওয়ার সময় যে পরিমাণ শক্তি ত্যাগ করে সেটা NaCl এর যে ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি মানে কি, কেলাসকে ভেঙে আয়নে পরিণত করতে যে শক্তিটা লাগে তার থেকে হাইড্রেশন এনার্জি মানে দ্রবীভূত হওয়ার সময় যে শক্তিটা ত্যাগ করে তার পরিমাণটা বেশি। তার মানে শেষ পর্যন্ত কনসেপ্টটা দাঁড়ালো এইটা, দ্রাবকায়ন শক্তি জালিকা শক্তি অপেক্ষা বেশি হলে ওই দ্রাব দ্রবীভূত হবে। তাহলে জলের মধ্যে যখন NaCl দিয়েছ তাহলে মানে ওই ক্ষেত্রে হাইড্রেশন এনার্জি NaCl এর জালিকা শক্তির চেয়ে বেশি, যার জন্য জলে দ্রবীভূত হয়। কিন্তু কেরোসিন বা তোমার হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডে ওর মানে সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি ওর জালিকা শক্তি অতিক্রম করতে পারে না, যার জন্য কি ওর মধ্যে দ্রবীভূত হয় না। দিয়ে একটা এক্সাম্পল বলছে NaF জলে দ্রবীভূত হয় কিন্তু CF2 হয় না কেন। NaF জলে দ্রবীভূত হয়
কিন্তু CaF2 হয় না কেন? ধরে নাও দুজনেরই হাইড্রেশন এনার্জির মান সেম। এখানে খেয়াল করে দেখো, Na কত, +1, F কত, -1। Na +1, F হচ্ছে -1, তাহলে দুজনের আধান এটা। CaF2 ক্যালসিয়াম কত, +2, 2F-। তাহলে এখানে দুজনের আধান হচ্ছে গিয়ে 1, এখানে কত, 2। তাহলে জালিকা শক্তি কিসের উপর নির্ভর করে? আধানের গুণফলের উপর নির্ভর করে। তাহলে এখানে আধানের পরিমাণ বেশি বলে এর জালিকা শক্তি বেশি। যদি হাইড্রেশন এনার্জির মানটা যদি ফিক্সড হয়, তাহলে NaF এর জালিকা শক্তির মান তো CF2 তুলনায় কম, তাহলে ওর হাইড্রেশন এনার্জি এর জালিকা শক্তিকে কি করবে, অতিক্রম করবে। কিন্তু এর হাইড্রেশন এনার্জি এই জালিকা শক্তিকে অতিক্রম করতে পারবে না, যার জন্য NaF জলে দ্রবীভূত হলেও CF2 জলে দ্রবীভূত হয় না। বেশ, এইগুলো গেল তড়িৎযোজী যৌগের তোমার হচ্ছে যে যে প্রপার্টিগুলো থাকে সেইগুলো তোমাকে এখানে ব্যাখ্যা কারা দেয় না। যারা খুব সহজেই ইলেকট্রন ছাড়তে পারে ক্যাটায়নে পরিণত, যেমন কারো বাইরে কক্ষে 1টা 2টো বা 3টে থাকে, তারা খুব সহজেই ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে পরিণত হতে পারে। আর কারা নেয় না, বাইরে কক্ষে 7টা 6টা বা হচ্ছে গিয়ে 5টা রয়েছে, তারা নেবে, নিয়ে ওরা কি করবে, তড়িৎযোজী বন্ধন তৈরি করবে। তা তড়িৎযোজী বন্ধন নিয়ে খুব একটা কিছু বলার নেই। চলে এসো সমযোজী বন্ধন। তাহলে বন্ধন তৈরি করার প্রত্যেকটা পরমাণুর উদ্দেশ্যটা কি না, প্রত্যেকে বাইরে কক্ষে 8টা করে ইলেকট্রন রাখবে। সমযোজী বন্ধনের অভিমুখ বর্তমান, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনে একটু কনসেপ্ট আছে বলে দিই। তার সবাইকার উদ্দেশ্য কি, বাইরে কক্ষে কটা ইলেকট্রন রাখবে, 8টা ইলেকট্রন রাখবে। এখানে কি শেয়ারিং পেয়ার হবে, কিরকম, ধরো আমি বলছি A আর B, এ করছে কি, এর একটা ইলেকট্রন দিচ্ছে, এ একটা ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন জোড় তৈরি করছে। সেই ইলেকট্রন জোড়টাকে দুজনেই ভোগ করছে, সমানভাবে ভোগ করছে। সমানভাবে ভোগ করলে কি হচ্ছে, এরও বাইরে কক্ষে কটা হয়ে যাচ্ছে, 8টা হয়ে যাচ্ছে, হাইড্রোজেন ব্যতিক্রম অবশ্য, এরও বাইরে কক্ষে 8টা হয়ে যাচ্ছে। এটা শেয়ারিং পেয়ার বলে, এটাকে বলা হচ্ছে তোমার সমযোজী বন্ধন। এইবার আমার প্রথম পয়েন্ট, সমযোজী বন্ধনের অভিমুখ বর্তমান। সমযোজী বন্ধনের অভিমুখ বর্তমান, মনে রাখতে হবে, আমি একটা ইলেকট্রন দিলাম আর আরেকজন সেও একটা ইলেকট্রন দিল। দিল মানে এই নয় সে বাইরে কক্ষ থেকে একটা ছুঁড়ে দিল, ও বাইরে কক্ষ থেকে একটা ছুঁড়ে দিল, দিয়ে মধ্যখানে পড়ে রইল নোম্যান্স ল্যান্ডে, এমনটা নয়। কারণ অ্যাটমিক স্ট্রাকচার পড়াতে গিয়ে আমি দেখেছি ইলেকট্রনগুলোকে তো দেখতে পাও না, তোমরা তার কক্ষকে গেছো, যে ওই এলাকায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ইলেকট্রন কিন্তু এরকম বাইরে ফেলে দেওয়ার বিষয়টা নয়। তার মানে একক ইলেকট্রন বিশিষ্ট দুটো কক্ষক সরাসরি অভিলিপ্ত হলে তবেই সেই যে জায়গাটাই অভিলিপ্ত হচ্ছে যতটুকু এরিয়াতে সেইখানে ইলেকট্রন জোটটা থাকে। এখন কক্ষকগুলো নির্দিষ্ট আকৃতি রয়েছে। ধরো আমি বলছি পি এর যে 3টে কক্ষক, PX PY PZ, তাদের তো একটা অভিমুখ রয়েছে। তাহলে ধরো আমি বলছি এটা হচ্ছে গিয়ে PX কক্ষক, এখানে একটা ইলেকট্রন রয়েছে, আরেকটা পরমাণু তারও PX কক্ষকে এখানে একটা ইলেকট্রন রয়েছে। এই দুটো PX কক্ষক যদি অক্ষ বরাবর অভিলিপ্ত হয়, মানে ডাইরেক্টলি যদি অভিলিপ্ত হয় অক্ষ বরাবর যদি অভিলিপ্ত হয়, তাহলে কিন্তু সমযোজী বন্ধন তৈরি করবে। কেমন না, তখন এদের পিকচারটা দাঁড়িয়ে যাবে এই রকম। এইখানে ইলেকট্রন জোটটা থাকবে, তাহলে দিস উইল বি দ্য পিকচার। এইখানে ইলেকট্রন জোটটা থাকবে। কিন্তু আমি যদি বলি অক্ষ বরাবর অভিলিপ্ত হবে না, তারপরে এর PX এর সঙ্গে এর PX যদি, মানে এর PX এর সঙ্গে এর PXটা ওরকম না এসে যদি
এইরকম ধরো ঘুরে গিয়ে এইরকম ভাবে আসতে চাই, যদি অক্ষ বরাবর না আসে, তাহলে অক্ষ বরাবর যদি না আসে এখানে কোথাও একক ইলেকট্রন বিশিষ্ট কক্ষক পাবে কি? পাবে না। তার মানে এখানে কি সমযোজী বন্ধনটা তৈরি হবে কি? হবে না। এই কারণেই বলা হচ্ছে যে সমযোজী বন্ধন তৈরি করতে গেলে তোমার কি হবে না, কক্ষকগুলোকে তোমার হচ্ছে নির্দিষ্ট অভিমুখে অগ্রসর হতে হবে। তা এইখানে আরেকটি কথা আছে, আমি অক্সিজেন অণুর গঠন দিয়ে আমি একটি ব্যাখ্যা করব। দেখো, অক্সিজেন অণুর গঠনটা দেব, ও পরমাণু 1s2 2s2 2p4। ধরো একটা অক্সিজেন পরমাণু P4 মানে কি? পি এর 3টে কক্ষক রয়েছে, এরকম বলতে পারি, বা এখানে একটা দিতে পারি, এখানে দুটো দিতে পারি, বেশ তাই হোক। তুমি এটা PY ধরো, এটা PZ ধরো, কোনো অসুবিধা নেই, এটা PX না। খেয়াল করে দেখো আরেকটা অক্সিজেন পরমাণু তো এইরকম। এইবার ধরো এইটা হচ্ছে গিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি, এটা PY, এখানে একটা ইলেকট্রন রয়েছে, 1 মিনিট, এটা ধরো PY, এখানে একটা ইলেকট্রন রয়েছে, এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে। ধরো এটা হচ্ছে গিয়ে দুটো রয়েছে, বা এখানে একটা রয়েছে, এখানে দুটো রয়েছে, এটা PX X ড্যাশ, YY ড্যাশ, Z ড্যাশ, ঘুরিয়ে নিয়েছি। আরেকটা অক্সিজেন রয়েছে, তার ক্ষেত্রেও এরকম, এটা অক্সিজেন পরমাণু, তার ক্ষেত্রে এরকম। এইবার দেখো, তাহলে এই যে দুটো PY কক্ষক একক ইলেকট্রন বিশিষ্ট, তারা কি রয়েছে? অক্ষ বরাবর রয়েছে। তাহলে অক্ষ বরাবর যখন অভিলিপ্ত হচ্ছে, তাহলে এখানে অভিলেপনের মাত্রাটা কি হবে? ডাইরেক্টলি ওভারল্যাপ করবে, যদি করে তাহলে অভিলেপনের মাত্রাটা কি অনেক বেশি হয়। আবার আর একটা ঘটনা ঘটে, কিরকম? এর যে পিজেড কক্ষক আর এরও যে পিজেড কক্ষক, এই দুটো কক্ষক প্যারালালি রয়েছে। খেয়াল করে দেখো, তুমি যদি ঘরের দুটো কোণকে ভাবো, একটা কোণে পিজেড কক্ষক উলম্ব বরাবর, আর একটা অক্সিজেনে পিজেড কক্ষক উলম্ব বরাবর রয়েছে, ওখানেও একটা ইলেকট্রন রয়েছে, এখানেও একটা ইলেকট্রন রয়েছে, বাট দে আর ইন প্যারালাল সিচুয়েশন। যখন এরকম প্যারালাল সিচুয়েশনে থাকবে তখন তাদের পার্শ্বীয় অভিলেপনে, মানে সমান্তরালভাবে অভিলিপ্ত হয়, মানে এদের অভিলেপনের মাত্রাটা অনেক কম হয়, লাইক দিস, পার্শ্বীয়ভাবে অভিলিপ্ত হয় হালকা করে। এই যে দেখো, এইখানে ইলেকট্রন জোটটা থাকবে, যেখানে অভিলেপনের মাত্রাটা অনেক কম, কিন্তু এটা একটা সমযোজী বন্ধন। আবার এখানে যেখানে ডাইরেক্টলি অক্ষ বরাবর অভিলিপ্ত হচ্ছে, সেটাও হচ্ছে গিয়ে একটা সমযোজী বন্ধন, যেখানে তোমার হচ্ছে গিয়ে এরিয়া অফ ওভারল্যাপিংটা কি অনেক বেশি। তাহলে এই যে সমযোজী বন্ধনটা, এই সমযোজী বন্ধনটাকে বলা হচ্ছে কি বন্ধন? সিগমা বন্ধন। কারণ এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী, ডাইরেক্টলি ওভারল্যাপ করেছে, ওভারল্যাপিং এরিয়া অনেক বেশি, যার জন্য কি এটা হচ্ছে গিয়ে তোমার শক্তিশালী বন্ধন, দ্যাট ইজ কল্ড সিগমা বন্ড। আর এই যে দুটো পিজেড যারা সমান্তরালভাবে অভিলিপ্ত হয়েছিল এই 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 রকম ধরনের, তাহলে ওরা পার্শ্বীয়ভাবে আংশিকভাবে অভিলিপ্ত হয়েছে, অভিলেপনের মাত্রা অনেক কম। তার মানে কি হয়েছে? ওটা হচ্ছে দুর্বল বন্ড, একে বলা হচ্ছে তোমার কি পাই বন্ড, দ্যাট ইজ পাই বন্ড। তাহলে আমি অক্সিজেনের ক্ষেত্রেও দেখাতে পারলাম যে বন্ধন গঠনের অভিমুখ বর্তমান সমযোজী বন্ধন। তাহলে এই যে এর PY এর PY এটা যদি ঘুরে যেত, তাহলে কি এরা অভিলিপ্ত হতে পারতো না। তার মানে সমযোজী বন্ধনের অভিমুখ বর্তমান, এটা দিয়ে আমি ব্যাখ্যা করলাম। এরপরে এটা আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো, আমি একটা নতুন টার্ম আমি তোমাদের সামনে আনবো, যেটাকে বলা হচ্ছে গিয়ে কি হাইব্রিডাইজেশন থিওরি। দেখো, হাইব্রিডাইজেশনকে বাংলায় বলা হচ্ছে কি সংকরায়ন। হাইব্রিডাইজেশন, সংকরায়ন। সংকরায়ন জিনিসটা কি? তোমরা দেখবে নাম শুনেছ, হাইব্রিড, হাইব্রিড, কুমড়ো হাইব্রিড, শশা হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে
বিভিন্ন ধরনের জিনিস একসঙ্গে মিশে একটা মিক্সড কালচার তৈরি করছে, একটা মিক্সড ধরনের জিনিস তৈরি করছে। আমিও এখানে ঠিক তাই করব। বলছে ধরো কার্বন, ইলেকট্রন বিন্যাস কত, 1s2 2s2 2p2, রাইট? যদি এরকম হয় তাহলে এর ছবিটা কেমন হবে? এইটা। তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা রয়েছে? দুটো। আমি যদি তোমাকে বলি কার্বনের যোজ্যতা 4, যোজ্যতা কি করে বোঝো? না, কোনো মৌলের একটা পরমাণু সর্বোচ্চ যতগুলো এইচ পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তাকে তার যোজ্যতা বলা হয়। তাহলে হাইড্রোজেনের তো একটা করে ইলেকট্রন, তাহলে দুটো আনপেয়ার ইলেকট্রন দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে দুটো যখন দুটোর সঙ্গে যুক্ত হতে পারে তারপরে কি হয়েছে? এর যোজ্যতা কত হবে? 2 হওয়া উচিত। 4 হলো কি করে? কারণ তাহলে তো 4টে অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। উত্তেজিত অবস্থায় কি হয়? উত্তেজিত অবস্থায় এই 2s এর একটা 1s2 মানে এইটা, তারপর হচ্ছে 2s2, এইখানে ছিল উত্তেজিত অবস্থায় এখান থেকে একটা ইলেকট্রন হচ্ছে এখানে শিফট করবে। যখনই এখান থেকে একটা ইলেকট্রন এখানে শিফট করে গেল তখন দেখো একটা দুটো তিনটে চারটে অযুগ্ম হয়ে গেল। তার মানে তখন ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s1 2px 1 2py 1 2pz 1। তাহলে যেহেতু 4টে অযুগ্ম ইলেকট্রন রয়ে গেল যার জন্য এর যোজ্যতা কত হবে? 4 হবে। ব্যাখ্যাটা হলো। বেশ, এইবার হাইব্রিডাইজেশন তত্ত্বটাই আসি। হাইব্রিডাইজেশন তত্ত্ব কি? তত্ত্বটা হচ্ছে এই রকম যে একই কক্ষের মধ্যে যে সমস্ত উপকক্ষের শক্তির পার্থক্য কম তাদের কক্ষকগুলো পরস্পরের সঙ্গে মিলেমিশে গিয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক কক্ষক তৈরি করবে এবং নতুন ধর্ম বিশিষ্ট। যেমন বলি 8 থেকে ক্লাস 9 10 এটা হচ্ছে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদ। তাহলে এরা একটা গ্রুপ। একটা 9-এর ছেলের সঙ্গে 10-এর ছেলের মধ্যে একটা বন্ধুত্ব হতে পারে, একটা 5-এর ছেলের সঙ্গে 10-এর ছেলের বন্ধুত্ব হতে পারে না। 11-12 এটা হায়ার সেকেন্ডারি কাউন্সিল, এটা একটা কক্ষ, তার মধ্যে উপকক্ষ কে কে? 11 আর 12। 11-12 ছেলেদের মধ্যে বন্ধুত্ব হতে পারে, কিন্তু 12-এর ছেলের সঙ্গে 5-এর ছেলের বন্ধুত্ব কখনো হতে পারে না। যার জন্যই বলছি যে একই কক্ষের মধ্যে উপস্থিত যে সমস্ত উপকক্ষের শক্তির পার্থক্য কম তাদের কক্ষকগুলি পরস্পরের সঙ্গে মিলে মিশে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন ধর্ম বিশিষ্ট কক্ষক তৈরি করে। তাহলে আমি একটু লিখে দিই যে একই কক্ষের মধ্যে উপস্থিত যেসব উপকক্ষের শক্তির পার্থক্য কম তারা তাদের কক্ষকগুলি পরস্পরের সঙ্গে মিলেমিশে সমশক্তি সম্পন্ন সমান নতুন ধর্মবিশিষ্ট সমান সংখ্যক কক্ষক তৈরি করে। সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন ধর্ম বিশিষ্ট কক্ষক তৈরি করে। এই কক্ষকগুলোকে বলা হচ্ছে সংকর কক্ষক, পদ্ধতিটাকে বলা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন।